পাহাড়ি জনপদে অশান্তির পেছনে বিদেশি ষড়যন্ত্র বললেন উপদেষ্টারা। কমে আসছে খাগড়াছড়ি রাঙ্গামাটির উত্তেজনাকর পরিস্থিতি। নির্বাচী বিভাগের অধীনে বিচার বিভাগ স্বাধীন হবে না, উপলব্ধি প্রধান বিচারপতির। হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান আইন উপদেষ্টার। নির্বাচনে বিলম্ব গণতন্ত্রের জন্য হুমকি বলেছেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলার আহ্বান ডক্টর শফিকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। পাহাড়ের ঘটনায় বাইরের ষড়যন্ত্র দেখছেন স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার উপদেষ্টা। জানান, এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না, গঠন করা হবে তদন্ত কমিটি। বিশেষ আইন শৃঙ্খলা সভা শেষে তারা এসব কথা জানান। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে 72 ঘণ্টা সড়ক ও নৌপথে অবরোধ চলছে পার্বত্য 3 জেলায়। পথে পথে নিরাপত্তা বাহিনীর জোর টহল। পরিস্থিতি এখন কিছুটা শান্ত। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথ ও খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার খাগড়াছড়ির দিঘিনালায় এক বাঙালি যুবককে পিটিয়ে হত্যার জেরে অশান্ত হয়ে ওঠে পার্বত্য অঞ্চল। সংঘর্ষে খাগড়াছড়িতে 3 জন ও রাঙামাটিতে 1 জন নিহত হন। উদ্ভূত পরিস্থিতিতে শনিবার রাঙামাটিতে যান 3 উপদেষ্টা। দুপুরে রাঙামাটি রিজিয়নের প্রান্তিক হলে বিশেষ আইন শৃঙ্খলা সভা করেন তারা। সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলে আইন শৃঙ্খলা বিনষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার পর। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব, এই যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ জানান, পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সহিংসতায় বাইরের ষড়যন্ত্র রয়েছে এবং ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটি শব্দ উচ্চারিত হয়েছে, ষড়যন্ত্র। যে বাইরের থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য, এবং সেই জন্য একটা প্রত্যেক জায়গায় দাবিও আসছে যে একটা কমিশন বা একটা কমিটির মাধ্যমে তদন্ত কমিটি করে সেখানে সুষ্ঠু ব্যবস্থা করা। পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ সময় তাদের সাথে ছিলেন। পরে উপদেষ্টারা যান আরেক পার্বত্য জেলা খাগড়াছড়িতে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন তারা। এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে 72 ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে 3 পার্বত্য জেলায়। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছাড়েনি। শহরের ভেতর কিছু হালকা যানবাহন চলাচল করছে। কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অবরোধ পালন করছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF। রাঙ্গামাটিতেও সকল প্রকার যানবাহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিচ্ছিন্নভাবে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছিল, তা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হচ্ছে। ফেনীর ছাগলনাইয়ার রাধানগরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, পার্বত্য এলাকায় দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। পাহাড়ে বহুমুখী ষড়যন্ত্র থেমে নেই, চেষ্টা চলছে দেশকে অশান্ত করার। রাষ্ট্র বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানান নাহিদ ইসলাম। এ সময় বন্যা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ভারতের এভাবে বাঁধ খুলে দেয়া উচিত হয়নি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সেই সাথে বিচারকদের জবাবদিহি ও দুর্নীতি কঠোরভাবে দমন করার কথাও জানান তিনি। সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে নিজ বক্তব্যে সৈয়দ রিফাত আহমেদ জানান, বিগত বছরগুলোতে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হয়।
বিচারকদের ওপর মানুষের আস্থা ফেরাতে নির্বাহী ও আইন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার পাশাপাশি রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধে আইন করার কথাও জানান তিনি। বিচারকদের বাসস্থান, বাহন ও কর্মপরিবেশ সহ আলাদা বাজেটের দিকে সুনজর দেওয়ার কথাও জানান প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, ঢালাওভাবে মামলা দিলে তা গ্রহণযোগ্য হবে না। বিচার বিভাগকে ব্যবহার করে কাউকে হয়রানি না করারও আহ্বান তার। এদিকে ফ্যাসিস্ট সরকারের লোকজন এখন বিচার বিভাগে খবরদারি করছে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগ দুর্নীতিমুক্ত করা উচিত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন ঘটনা নয়। পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে। নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি। চলমান নানা ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, চাপিয়ে দিয়ে নয়, সবার মতামত নিয়ে সংস্কার করা উচিত। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান জানান বিএনপির মহাসচিব। বলেন, হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব নয়। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় বলেও জানান মির্জা ফখরুল। শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সিরাজগঞ্জ জেলা জামাত আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। স্মরণ করিয়ে দেন, এতদিন তিনি বলেছেন দেশের বিচার বিভাগ স্বাধীন। আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে আইন হাতে তুলে না নেয়ার কথা বলা হয়েছে, কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্টভাবে জামাতে যারা ক্ষতি করেছে তাদের শাস্তির আওতায় আনা হবে। যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয়, কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে, এই রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি? কেন মাছের কোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হয়? এই রাজনীতি কেন করবে? এমন রাজনীতি করুন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন, এমন রাজনীতিটাই করা উচিত ছিল। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না। কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। তা আপনি গেলেন কেন? বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী, এমপি, ব্যবসায়ী, পুলিশ সহ 2 শতাধিক জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার রাতে মহানগরীর চান্দগাঁও থানায় মামলাটি করেন নিহত হৃদয় চন্দ্র তরুয়ার বন্ধু আজিজুল হক। চান্দগাঁও থানার ওসি আফতাবউদ্দিন জানান, মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহানা, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নজিবুল বশর মাইজি ভান্ডারী, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী এবং চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়াল, খাগড়াছড়ির সাবেক এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরাকে। সাবেক আইজিপি, ডিআইজি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই মামলায় আসামি করা হয়েছে। 16 জুলাই মহানগরীর চান্দগাঁও থানার বহদ্দার হাতে গুলিবিদ্ধ হয়ে 23 জুলাই মৃত্যুবরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। ফেনীতে ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী হত্যা মামলার আসামি জোবায়ের হোসেন হৃদয়কে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সোনাপুর 0 পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত 4 আগস্ট ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান করছিলেন ছাত্র জনতা। এ সময় ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্যের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালায় হৃদয় সহ অনেকেই। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান দ্বাদশ শ্রেণীর ছাত্র সাইদুল ইসলাম। নিহতের বাবা পরে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এদিকে রাজশাহীতে বিএনপি কর্মী হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রায়হানুল হক। সকালে চারঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় 3 রোহিঙ্গা নারী সহ 17 জনকে আটক করেছে বিজিবি। শুক্রবার রাতে উপজেলার সামন্তা, বাঘাডাঙ্গা ও
খোসালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। পরে সীমান্ত এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা নারী ও দালাল চক্রের সহযোগী মাইক্রোবাস চালক সহ মোট ১৭ জনকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বিরুদ্ধে উঠেছে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। মেহেরপুরে এক আসনে সংসদ সদস্য হওয়ার আগে সম্বল বলতে ছিল একটি পৈতৃক বাড়ি। ক্ষমতা ব্যক্তি স্বার্থে প্রয়োগ করে গেল ১৬ বছরে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। কানাডার বেগমপাড়া, ঢাকা সহ নিজ জেলায় করেছেন বাড়ি গাড়ি সহ শত শত বিঘা জমি। মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্যর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের রাজনীতির আলোচিত এক চিত্র ফরহাদ হোসেন। তার উত্থান যেন রূপকথার গল্পের মতো। শিক্ষক থেকে এমপি, পরে প্রতিমন্ত্রী ও পুনর্মন্ত্রী হন ফরহাদ হোসেন। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য টিকিয়ে রাখতে তিনি নিজ দলের মধ্যে তৈরি করেছেন বিভাজন। বিরোধী মত দমনে বেছে নিয়েছিলেন ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ড। টেন্ডারবাজি, দখল, ইজারা, নিয়োগ বাণিজ্য সহ অনলাইন ক্যাসিনো ব্যবসার নিয়ন্ত্রক ছিলেন তিনি ও তার পরিবার। সরকার পতনের পর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হলে সম্প্রতি ঢাকা স্কাটন থেকে র্যাবের হাতে আটক হন তিনি। আমরা যখন দেখছি ওনার ভাইয়ের দোকান ছিল, যে বইমেলা দোকান ছিল, টুকটাক ভাবে চলতো, কিন্তু 14 পর থেকে ওনাদের সবকিছুই পরিবর্তন। 14 সালের 5 জানুয়ারি ভোটে একতরফা ভোটের ওয়াকাভারের এমপি হয়েছে। 18 সালের 30 ডিসেম্বরের যে ভোট, সেই ভোট জনগণের রায়কে ছিনতাই করে তারা এমপি হয়েছে। এমপি হওয়ার মধ্যে দিয়ে তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী হয়েছেন। রাজনীতির রটাও তার ভিতরে নেই। কোনোদিন তাকে মিছিল মিটিং এ দেখি না, হঠাৎ করে রাতারাতি আউল ফুলি কলা গাছ। আশ্চর্য হয়ে গেছি, রাজনৈতিক অঙ্গনে উনি একটা কলঙ্ক। যত মেহেরপুরে যে অনলাইন ক্যাসিনো চলতো, সমস্ত জোয়ার হুতা হচ্ছে উনি। ওই জোয়াই থেকে হাজার হাজার কোটি টাকার মালিক। প্রত্যেকটা ছেলে চাকরি দেওয়ার নাম করে চাকরি দেয়নি। প্রত্যেকটা ছেলের কাছ থেকে 15 লাখ 20 লাখ টাকা নিয়ে তাদেরকে পথে বসে দিয়েছে। ক্ষমতার চেয়ারে বসে শূন্য থেকে কোটিপতি এ সাবেক মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে হত্যাসহ একাধিক মামলা। মেহেরপুরেও বেশ কিছু মামলা তার এগেনস্টে বিচারাধীন আছে। এই সমস্ত মামলাতে পুলিশ কর্তৃক তাকে নিয়ে সঠিক জিজ্ঞাসাবাদ, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার টোটাল সম্পত্তির হিসাব নিকাশ করে দেখা উচিত যে আসলে কিভাবে বিপুল বিত্তভোগের মালিক হলেন। সে ইচ্ছাকৃতভাবে এই ক্রসফায়ারকে উৎসাহিত করেছে এবং ইচ্ছাকৃতভাবে সারা মেহেরপুরের সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বিরোধী দলের মতকে দমন পীড়নের মাধ্যমে চাপা দেওয়ার জন্য তারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যে দলেই ক্ষমতায় থাকুক না কেন, কোনো রাজনৈতিক নেতাদের ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অর্থ আয়ের উৎস বন্ধের দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে আরো একটি ডেস্ক রিপোর্ট। অনিয়মের অভিযোগ করে পদত্যাগ দাবি করায় সিলেটের গোলাপগঞ্জে এক বিদ্যালয়ের ৪৪টি ব্যাচের হাজারো শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন প্রধান শিক্ষক। উপজেলার বাদেপাশা ইউনিয়নের মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগ ও অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ১৯৮০ থেকে ২০২৪ সালের সব ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। স্কুল ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বগুড়া সদর উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে গোকুলবাসী। মানববন্ধন থেকে নিহত মিজানের স্বজনরা অভিযোগ করে বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নিতে মিজানের স্ত্রী সালমা আক্তার নিশা ও একমাত্র মেয়ে মৌসুমী আক্তার মায়াকে হুমকি দিচ্ছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিবের দীর্ঘ ১৪ বছর পর স্বদেশ আগমন উপলক্ষে দোয়া মাহফিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। দুপুরে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস। রাজশাহীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
ডেঙ্গু থেকে জনগণকে বাঁচাতে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে রাজশাহী মহানগরীর লালন শাহ মঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। পরে লালন মঞ্চের নিচে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কার্যকর পরামর্শ বাস্তবায়ন না করার কারণেই দীর্ঘদিনেও পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান হয়নি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান। দুপুরে চট্টগ্রাম আইনজীবী মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামে বিরাজমান বৈষম্য দূরীকরণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। খুলনার ময়ূর নদ রক্ষায় মার্চ টু ময়ূর রিভার কর্মসূচি পালন করেছে পরিবেশবাদীরা। নগরীর লায়ন্স স্কুলের সামনে থেকে মার্চ করে ময়ূর নদের প্রান্তে অবস্থান নেন তারা। এ সময় হুঁশিয়ারি দিয়ে পরিবেশবাদীরা বলেন, সঠিক উপায়ে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে ময়ূর নদ যদি সংস্কার করা না হয় তাহলে এর বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবেন। আন্তর্জাতিক নদী দিবসকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। বিশ্ব নদী দিবস উপলক্ষে মোংলায় মানববন্ধন হয়েছে। সকালে মোংলার পশুর নদীর পাড়ে ধরিত্রী রক্ষায় আমরা এর আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের নদী খালে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ, শিল্প দূষণ ও প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে পশুর নদের প্লাস্টিক বর্জ্যের প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। ধামরাইয়ে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতির গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ধামরাই উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। উপজেলার দেপাশাই খেলার মাঠে এই বিক্ষোভ সমাবেশ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুম আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পাহাড়ি জনপদে অশান্তির পেছনে বিদেশি ষড়যন্ত্র বললেন উপদেষ্টারা। কমে আসছে খাগড়াছড়ি রাঙ্গামাটির উত্তেজনাকর পরিস্থিতি। নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগ স্বাধীন হবে না, উপলব্ধি প্রধান বিচারপতির। হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান আইন উপদেষ্টার। নির্বাচনে বিলম্ব গণতন্ত্রের জন্য হুমকি বলেছেন মির্জা ফখরুল। শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবেলার আহ্বান ডাক্তার শফিকের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। এছাড়া বাংলা ভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।